নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি নাম ক্রমাগত ট্রেন্ডিংয়ে থাকছে, চরমোনাই। যে সংগঠনটি নির্বাচনের আগে ১৪৩টি আসনে তাদের প্রার্থীদের এ গ্রেড দেওয়ার দাবি করেছিল, তারা শেষ পর্যন্ত মাত্র একটি আসনে জয়লাভ করতে পেরেছে। এই পরিসংখ্যান শুধু একটি রাজনৈতিক দলের পরাজয়ের গল্প নয়, বরং এটি বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে চিহ্নিত হতে পারে। নির্বাচনী ময়দানে চরমোনাইয়ের এই বিপর্যয়কর ফলাফল নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। যে সংগঠনটি একটি জেলায় যতটুকু শক্তিশালী রয়েছে, খেলাফত মজলিসের সারা বাংলাদেশে সেই পরিমাণ শক্তিশালী আছে কিনা সন্দেহ। সেই চরমোনাই কিভাবে মাত্র একটি আসন জিতল, আর খেলাফত মজলিস জামায়াতের সাথে জোট করে 4টি আসন জিতে নিল? এই প্রশ্ন এখন প্রতিটি রাজনৈতিক বিশ্লেষকদের মুখে মুখে। জামায়াতে ইসলামী জোট চরমোনাইকে 50টি আসনে একদম ফাঁকা রেখে অফার করেছিল। শেষ পর্যন্ত তারা যদি এই 50টি আসনে মেনে নিত, তাহলে এনসিপির মতো তারাও 5, 6, 7 বা 8টি আসন জিততে পারত। এমনকি 10টি আসনও তাদের ঝুলিতে আসতে পারত। খেলাফত মজলিস যদি 4 জায়গায় নির্বাচনে জিততে পারে, তাহলে চরমোনাই কেন 10 জায়গায় জিততে পারবে না? এই প্রশ্নটি এখন চরমোনাইয়ের নেতৃত্বের সামনে একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গল্পটি শুধু চরমোনাইয়ের নিজস্ব ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে পুরো জামায়াত জোটের উপর। বিশ্লেষকরা বলছেন, চরমোনাইয়ের এই সিদ্ধান্তের কারণে জামায়াত জোট কমপক্ষে 50টি আসন থেকে বঞ্চিত হয়েছে। যদি চরমোনাই জোটে থাকত, তাহলে জামায়াত জোটের সমীকরণ দাঁড়াতো 135-এর কাছাকাছি। এই সংখ্যা বাংলাদেশের রাজনীতিক সমীকরণে একটি বিশাল পরিবর্তন আনতে পারত। নির্বাচনী ফলাফলের গভীরে বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে, অনেক নির্বাচনী এলাকায় জামায়াত প্রার্থীরা মাত্র 4 থেকে 5 হাজার ভোটের ব্যবধানে হেরেছেন। এই এলাকাগুলোতে চরমোনাই যদি প্রার্থী না দিয়ে জামায়াতকে সমর্থন করত, তাহলে ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত। শামীম সাঈদের এলাকার কথাই ধরা যাক, তিনি মাত্র 70 ভোটে হেরেছেন। যদি চরমোনাই এবং সবাই শামীম সাঈদীকে ভোট দিত, তাহলে বিষয়টা কি দাঁড়াতো? এটা তো একদম সহজ হিসাব। গোলাম পরোয়ার 5,000-এর মতো ভোটে হেরেছেন, ওখানে চরমোনাইয়ের ভোট 5,000-এর পাওয়া কোনো ব্যাপারই ছিল না। এরকম আরও অনেক জায়গায় জামাত 4 থেকে 5 হাজার ভোট, 8,000 ভোটে হেরেছে অল্প ব্যবধানে। এমনকি ঢাকা 8-এ নাসিরুদ্দিন পাটোয়ারির কথাই যদি বলি, যদি চরমোনাই জোটে থাকে তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। যদিও এখানে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে, তারপরও এটা মানদণ্ড হিসেবে ধরা যায়। চরমোনাইয়ের নেতৃত্বের এই সিদ্ধান্ত এখন ইতিহাসে কিভাবে বিচার হবে সেটা সময় বলবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা কথাই স্পষ্ট, তারা শুধু নিজেদেরকেই ক্ষতি করছে তা নয়, পুরো ইসলামপন্থী রাজনীতিকে একটা বড় ধাক্কা দিয়েছে। যে সংগঠনটি বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন হিসেবে নিজেদের দাবি করত, তারা এখন পরিসংখ্যানে বাংলাদেশের 4র্থ অবস্থানে নেমে গেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিএনপি সর্ববৃহৎ দল, দ্বিতীয় জামায়াতে ইসলামী, তৃতীয় এনসিপি এবং 4র্থ চরমোনাই। চরমোনাইয়ের এই একমাত্র জয় নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যে এলাকায় তারা জিতেছে সেখানে তাদের জেতার কথা ছিল না, কিভাবে জিতল সেটা নিয়েও রহস্য রয়েছে। যাই হোক, জীবনে প্রথমবারের মতো একটা আসন জিততে পেরে চরমোনাইয়ের জন্য শুভকামনা। এটা তাদের জন্য একটা স্টার্ট হতে পারে, ভবিষ্যতে তাদের জন্য অনেক শুভকামনা রইল। তবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, ফয়জুল করিম সাহেব সব জায়গায় গুড়িয়ে হেরেছেন এই তথ্য। এতে মানুষ খুশি হয়েছে এবং আলেম ওলামাদের অনেকেই পোস্টও করতে দেখা গেছে, তারা বলছেন হেরেছে ভালো হয়েছে। এই প্রতিক্রিয়া চরমোনাইয়ের নেতৃত্বের জন্য একটা বড় ধরনের সতর্ক বার্তা। এখানে জামায়াত এবং চরমোনাই উভয়ের জন্যই শিক্ষা রয়েছে। জামায়াতে ইসলামীও নিজেদের অভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতি নিয়ে ভাবতে হবে। তাদের রুট লেভেলে অনেক সমস্যা রয়েছে, তারা এখনও পুরনো রাজনৈতিক দল হিসেবে প্রস্তুত হয়ে উঠতে পারেনি। যে ভোট তারা পেয়েছে সেটা অনেকটা তাদের প্রচার প্রচারণার কারণে, কিন্তু অনেক অযোগ্যতাও ছিল। ডিপ স্টেট মেকানিজম, হাইকমান্ডের সমন্বয়হীনতা, এসব নিয়ে তাদের গভীর পর্যালোচনা প্রয়োজন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জামায়াতের এই উত্থান নিঃসন্দেহে প্রশংসনীয়। জনগণ জামায়াতকে ভোট দিয়েছে, কিন্তু ইসলামপন্থী হিসেবে ডিপ স্টেটের মেকানিজমের অনেক ভোট কমে গেছে। তারপরেও যদি একদম শতভাগ ফেয়ার গণনা হতো, জামায়াত ক্ষমতায় যেতে পারত না, এটা সত্য। হয়তোবা তারা 130 বা 135 আসন পেত, কিন্তু ক্ষমতায় বিএনপি যেত। এখন প্রশ্ন হলো, ক্ষমতায় যেতে কেন পারত না? এখানে তাদের একটি দুর্বলতা আছে।
কারণ ক্ষমতায় যেতে পারাটা বিএনপি বা আওয়ামী লীগের মতো পরিপূর্ণ যোগ্যতার দাবি করে না জামায়াত। এখানে যোগ্যতার ঘাটতি ছিল। তবে একটা কথার দায়িত্ব নিয়ে বলা যায়, জামায়াত ক্ষমতায় আসার জন্য জনগণের সমর্থনের কোনো ঘাটতি ছিল না। অধিকাংশ জনগণ জামাতকে চেয়েছে। কিন্তু মূল সমস্যা হলো সমর্থনগুলো ব্যালট বাক্স পর্যন্ত নিতে পারেনি। আর যতটুকু ব্যালট বাক্স পর্যন্ত নিয়েছে ততটুকু গণনায় রিফ্লেক্ট করতে পারেনি। এটা নিয়ে জামায়াতের লোকজন ইন্টারনালি ডেফিনেটলি প্রশ্ন করবেন, নেতাদের জবাবদিহিতার আওতায় আনবেন, বিভিন্ন জায়গায় নেতৃত্ব চেঞ্জ করবেন, তারা কেন ফেল করেছে, কোন জায়গায় কোঅপারেট করেনি, বাজেটের ঘাটতি ছিল কোথায়, থানা আমির, জেলা আমির, মহানগর আমির অনেককে সরিয়ে দিবেন এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। মজলিসে শুরা, নির্বাহী পরিষদ অহরহ মিটিং করবেন। ডেফিনেটলি জামায়াতকে মুহূর্তের মধ্যে ভাইব্রেন্ট হয়ে যেতে হবে। অপার সম্ভাবনা তাদের সামনে। তারা 70টি সিট পেয়েছে। সামনের বার ক্ষমতায় যাওয়ার হাতছানি তাদের জন্য অপেক্ষা করছে। যদি আল্লাহ দেন এবং তারা যদি তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, এই জায়গায় জামায়াতকে ইন্টারনালি পর্যালোচনা করতে হবে এবং জবাবদিহিতার আহ্বান জানাতে হবে। নেতারা চেষ্টা করেছেন, তারা ঠিক আছে, কিন্তু কারো ত্রুটি ছিল কিনা এটা নিয়ে অবশ্যই পর্যালোচনা করতে হবে। এটি তো অবশ্যই ছিল, কারণ জনগণ সমর্থন করেছে, তারপরও কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। ত্রুটিটা কোন জায়গায়, লোকাল পর্যায়ে কারো ছিল কিনা, এসব নিয়ে চুলচেলা বিশ্লেষণ হবে এবং কর্মীরা জবাবদিহিতার জন্য নেতাদের প্রশ্নবিদ্ধ করতে বাধ্য হবেন। চরমোনাইয়ের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। তাদের উচিত হাইকমান্ডকে প্রশ্ন করা যে আমাদেরকে এভাবে প্রতারিত করলেন কেন, ডুবালেন কেন, এই প্রশ্ন করা জরুরি। একদম স্পষ্ট কথা, চরমোনাই এখানে 10টা আসন পেতে পারত। এনসিপির মতো তুলনামূলক নতুন দল যদি 6টা পায়, তাহলে চরমোনাই 10টা আসন পেতে পারত না কেন? চরমোনাইয়ের 10টা আসন কেন পায়নি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে তাদের। জামায়াতের সাথে 50 আসন নিয়ে নির্বাচন করলে অনেকে জিততে পারত। চরমোনাই জিতত, জামায়াতও জিতত। ফলাফল কত সুন্দর হতো। কেন 50 আসনে রাজি হয়নি? কেন তারা জোট থেকে বের হয়ে গিয়েছে? 143টি আসনে এ গ্রেড দেওয়া এসব হাবিজাবি কথা কেন বলেছে? এখন কি পেয়েছে তারা? জামায়াত এমন আসন ছেড়ে দিয়েছিল যেখানে চরমোনাই সহজেই জিততে পারত। 50টার মধ্যে যেসব এলাকায় চরমোনাই ভোট পেয়েছে 5400, এক জায়গায় পেয়েছে 6000, অথচ এগুলো তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, জামায়াত ওসব জায়গায় 80 থেকে 82,000 পেয়েছে, যার মাধ্যমে জয়লাভ সম্ভব ছিল। দুইটা একত্র করলে সাধারণ জনগণের ভোটাররা আরও বাড়ত, শক্তিমত্তার সক্ষমতা আরও বাড়ত, ওভারঅল ফলাফল ভালো হতে পারত। এই ভুল চরমোনাই কেন করলো? চরমোনাই নিজেদেরকেও ডুবালো এবং জামায়াত জোটকেও যথেষ্ট ক্ষতির সম্মুখীন করলো। এখন উপরে কোনো মেকানিজম আছে কিনা যার জন্য আসলে তারা নির্বাচন করেনি, সেটা অনুসন্ধানের বিষয়। চরমোনাই কি এই নির্বাচনী খেলা হিসেবে দেখেনি, নাকি এটা মাঠ পর্যায়ে জনশক্তির সাথে হাইকমান্ডের সমন্বয়হীনতা? যারা মাঠ পর্যায়ের জনশক্তি আছেন তারা আপনাদের হাইকমান্ডকে প্রশ্ন করুন, ফেসবুকে লিখুন, জবাবদিহি করতে হবে যে এই সুযোগেও কেন তারা মাত্র একটা আসন জিতল, অথচ খেলাফত মজলিস 4টা জিতেছে। খেলাফত মজলিসের চেয়ে চরমোনাইয়ের জনশক্তি এবং সাংগঠনিক শক্তি বহুগুণ বেশি। তারপরও এর বৈপরীত্য কেন? জাতীয় পার্টি আসন জিতেছে আর এত বড় দল চরমোনাই মাত্র একটা আসন জিতল। এখন চরমোনাইয়ের কেমন লাগছে? জামায়াত 50টা দিতে চেয়েছিল আর জিততে পেরেছে একটা। 143টার কথা বলে হাস্যকর অবস্থায় পড়েছেন। আর এনসিপিকে জামায়াত 30টা দিয়েছে, এনসিপি জিতেছে 6টা। এনসিপির সাকসেস রেট তো জামায়াতের চাইতেও বেশি। এনসিপি এত জিতল কিভাবে? তাহলে এখন কি চরমোনাই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল না এনসিপি? পরিসংখ্যান বলছে বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন বিএনপি, দ্বিতীয় জামায়াতে ইসলামী, তৃতীয় এনসিপি, চতুর্থ চরমোনাই। কেন চতুর্থে চলে গেল? এই প্রশ্নগুলোর উত্তর চরমোনাইয়ের নেতৃত্বকে দিতে হবে। তাদের সাধারণ সদস্য এবং সমর্থকরা এই উত্তর জানার অধিকার রাখেন। যে সংগঠন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইসলামী সংগঠন দাবি করে, তাদের এই পরিণতি শুধু হতাশাজনক। আগামী দিনগুলোতে চরমোনাইয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা কিভাবে হয় সেটাই এখন দেখার বিষয়। নির্বাচনে বিজয় পরাজয় স্বাভাবিক ঘটনা, কিন্তু যখন কোনো সংগঠন নিজের ভুল সিদ্ধান্তের কারণে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না, বরং পুরো একটা আদর্শিক শিবিরকে ক্ষতির মুখে ঠেলে দেয়, তখন সেটা আর শুধু পরাজয় থাকে না, হয়ে ওঠে ইতিহাসের শিক্ষা। চরমোনাইয়ের এই নির্বাচন হয়তো ভবিষ্যতে কেস স্টাডি হবে, কিভাবে অহংকার এবং ভুল হিসেবে একটি সংগঠনের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। ইতিহাস চরমোনাইকে এভাবেই বিচার করবে।